মাত্র কয়েকটা সহজ মাপেই বাড়িতেই বানিয়ে ফেলো সুন্দর ও আরামদায়ক প্লাজো। আজকে দেখাবো একদম শুরু থেকে শেষ পর্যন্ত প্লাজো কাটিং এবং স্টিচিং প্রসেস। রাধে রাধে, হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ চ্যানেল লাইফস্টাইলে মৌদিতা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব সুস্থ আছো, ভালো আছো। আমরাও খুব ভালো আছি। এখানে আমি 2.5 মিটারের মতো বাটার সিল্ক ফেব্রিক নিয়ে নিয়েছি, যেটা দিয়ে আমি এখন প্লাজো কাটিং করব। প্রথমে কাপড়টা ভালোভাবে ভাঁজ করে সমান করে নিচ্ছি। তারপর প্লাজো এর জন্য প্রয়োজনীয় মাপগুলো নিয়ে কাপড়ে মার্কিং করে নেব। এখানে আমি কাপড়টা 4টা ফোল্ড করে রেখেছি। এখানে আমি কোমরের মাপ, হিপের মাপ এবং প্লাজোয়ের সম্পূর্ণ লেন্থ যেটা হচ্ছে সেটার মাপ নিয়ে নিচ্ছি। মাপ নেওয়ার সময় অবশ্যই সঠিকভাবে মাপ নেওয়ার প্রয়োজন, কারণ ফিটিং সুন্দর হওয়ার জন্য মেজারমেন্টটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখানে আমি কোমরের মাপটা নিয়ে নিচ্ছি। 36 ইঞ্চি ছিল, সেটাকে 4 ভাগ করলে হয় 9 ইঞ্চ, প্লাস 2 ইঞ্চ এক্সট্রা নিয়ে নিয়েছি। এবার ওই ওপর থেকে আমি 11 ইঞ্চি একটা দাগ দিলাম। দাগ দেওয়ার পর এবার আমি হিপের মাপটা নেব। তো হিপের মাপ নেওয়ার জন্য দেখো এখানে 38 ইঞ্চ নিয়ে নিয়েছি, আর তারপরে সেটাকে 4 ভাগ করে নিয়ে নিয়েছি 9.5 ইঞ্চ প্লাস 2.5 ইঞ্চ এক্সট্রা। তো নেওয়ার পর ওপরে 2 ইঞ্চ এক্সট্রা আমি বেল্টের জন্য রেখে দিয়েছি, যেটা দাগের ওপরের অংশ রয়েছে। এবার আমি এখানটাতে রাউন্ড শেপ দেব, কোমরের ওই জায়গাটাতে, মানে হিপের ওই পোর্শানটাতে আমি রাউন্ড শেপ দেব। তার আগে ওপরে আমি কোমরের এই পোর্শানটা আমি দাগ দিয়ে নিচ্ছি, কারণ ওখানে আমার বেল্টের কাজটা হবে। এবার আমি সম্পূর্ণ লেন্থ নিয়েছি যেটা, সেটার নিচের দিকে আমি দাগটা দিয়ে দিলাম। এবার চলো ওই হিপের ওইখানটাতে আমি 1/2 ইঞ্চের মতন দাগ দিয়ে একটা রাউন্ড শেপ করে নিলাম, যেরকমভাবে আর্ম হোল করি ব্লাউজের হাতার ক্ষেত্রে সেমভাবে। তো এবারে চলো এটা আমি স্ট্রেট লাইন করে নিচ্ছি, কিন্তু পায়ের যে একদম নিচের দিকটা একটু সরু হবে, এবং কোমর থেকে যেহেতু ওটা হিপ থেকে যেহেতু নিচের দিকে আসছে, সেহেতু ওটা উপরের দিকটা একটু চওড়া হবে এবং নিচের দিকটা একটু সরু হয়ে নামবে, পুরোপুরি স্ট্রেট লাইন মার্কিং হবে না। তো এবারে চলো আমি এক এক করে সমস্ত মাপগুলো নিয়ে নিচ্ছি এখানে। তো এখানে আমি শেপটা করে দিলাম। এবার আমি এটাকে কাটিং করব। এবার মার্কিং অনুযায়ী কাপড়টা কেটে নিচ্ছি। কাটার সময় কাজটা ধীরে ধীরে পরিষ্কারভাবে চালাতে হবে, যাতে কাপড়ের শেপ নষ্ট হয়ে না যায়। প্লাজো কাটিং একদম সহজ, যেটা আমি খুব সহজভাবেই তোমাদের সাথে শেয়ার করেছি। যে 36 সাইজ কোমরের জন্য তোমরা প্লাজোটা কিভাবে বানাবে। তোমরা যদি অন্য কোনো সাইজ চাও অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করো, তাহলে আমি সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেব। তো যাই হোক, এখানে আগে কাটিংটা করে নিচ্ছি। আর এরপরে তোমরা এরকম ধরনের যদি কোনো প্যান্ট কাটিং দেখতে চাও, প্লাজো কিংবা স্ট্রেট প্যান্ট, তোমরা অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করে জানিও। আর আমি তোমাদের সাথে স্কার্ট, প্লাজো কাটিং এবং স্টিচিংয়ের ভিডিও অলরেডি শেয়ার করে দিয়েছি, যারা যারা দেখোনি অবশ্যই কিন্তু চেক আউট করে নিও। তো কাটিং হয়ে গেছে। এবার দেখো দুদিকে দুটো অংশ আমি তোমাদের সাথে ভালো করে শেয়ার করে দিচ্ছি, যাতে তোমরা বুঝতে পারো, বুঝতে কোনো অসুবিধা না হয়। তো দুই সাইডে দুটো অংশ আমি ভালো করে তোমাদের সাথে আগে শেয়ার করে দিই, তারপর আমি তোমাদের সাথে স্টিচিংয়ের কাজটা শুরু করব। তো স্টিচিংয়ের কাজ শুরু করছি। সবগুলো অংশ কাটা হয়ে গেলে এবার স্টিচিং শুরু করব। প্রথমে প্রয়োজনীয় অংশগুলো জোড়া লাগিয়ে সেলাই করে নেব, এবং কোমরের অংশটি সুন্দরভাবে আগে তৈরি করে নিচ্ছি, দেখে নাও। একটার ওপরে একটা আমি দিয়ে নিয়েছি। আর এই যে পোর্শানটা যেদিকে আমি ওই যে আর্ম হোলের মতো শেপ দিয়ে কাটিং করেছিলাম, সেই দিকটা আমি এবার জয়েন্ট করব। একদিক একদিক করে আমাকে জয়েন্ট করতে হবে। আর একটা কাপড়ের ওপর আর একটা কাপড় সুন্দরভাবে আমি রেখে দিয়েছি, তারপর পিন দিয়ে সেট করে দিলাম, যাতে সেলাই করার সময় কাপড় কোনো অংশে সরে না যায়। তো সেই জন্য পিন দিয়ে আগে সেট করে নিতে হবে, তারপর সেলাই করবে। আর সেলাই করার সময় ডবল সেলাই যদি করতে পারো তাহলে আরও ভালো হবে, সেলাইটা বেশি টেকসই হবে। তো সেজন্যই চলো সেমভাবে অপর সাইডটাও আমি করে নিচ্ছি। আমি যেভাবে এখানে সেলাই করছি তোমরা সেমভাবে এখানে সেলাইটা ফলো করে সেলাই করার চেষ্টা করো। একদম পারফেক্ট প্লাজো তোমরাও পেয়ে যাবে বাড়িতে, একদম নিজেদের হাতেই বানানো একদম পারফেক্ট প্লাজো, যেটা তোমরা এই ফিনিশিং লুকটা তো অলরেডি দেখে নিয়েছো।
তোমাদের আরও ভালোভাবে দেখিয়ে দেবো। তারপর দেখো জয়েন্ট করা অংশ দুটো দুই সাইডে যে জয়েন্ট করেছিলাম সেগুলো আমি মাঝখানে করে দিলাম। এবার এই মাঝখানে করার পর আমি ভালো করে পিন দিয়ে সেট করছি। এবার ওই 2 ইঞ্চি নিচে দেখো আমি একটা একটা করে দাগ দিয়ে নিচ্ছি সমান করে। এবার স্ট্রেট লাইন মার্ক করে দেব। তো এবারে এটাকে ফোল্ড করব। ফোল্ড করার পর দেখো আমি যেহেতু এখানে কোমরে বেল্ট দেব না, তো এখানে আমি কোমরে ওই যে দড়িগুলো হয় না সেগুলোই দিয়ে আমি অ্যাটাচ করব। সেজন্য আমি এখানে বেল্ট ইউজ করছি না। আসলে বেল্টটা আমার ভালোও লাগে না, তোমরা চাইলে বেল্ট দিয়ে অবশ্যই ট্রাই করতে পারো। তো এবারে দেখো আমি সুন্দর করে ফোল্ড করে নিয়েছি। আর আমি দুই সাইডে যে জোড়া লাগিয়েছিলাম একদম ফার্স্টে, এক সাইড আমি একটু কেটে নিয়েছি, কারণ কি ওখান থেকে আমি দড়িটা যেহেতু ভেতরে এখান থেকে দেবো সেজন্য আমি ওই মাঝখানটা একটু কেটে নিয়েছি। তারপর দুই দিকে কোণা করে কিন্তু যেখানটাতে কেটেছিলাম সেলাইটা কেটেছিলাম দুই দিকে কিন্তু কোণা করে আমি সেলাই করে নিয়েছি। তো এবারে চলো পুরো অংশটা কিন্তু আমি আস্তে আস্তে করে সেলাই করে নিচ্ছি। পুরো অংশটা আমি 2 ইঞ্চ করে নিয়েছি এবং সেটাকে ফোল্ড করেছি। ফোল্ড করার পর পুরো অংশটাতে সেলাই করে নিচ্ছি ভালো করে। তো চলো এই যে আমার সেলাই করার কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার আমি পায়ের নিচের দিকের অংশটা সেলাই করব। যেহেতু কোমরের দিকটা আমার সেলাই করা হয়ে গেছে, পায়ের নিচের দিকের অংশটা তোমরা 1 থেকে 1.5 ইঞ্চের মতো কাপড় রাখলেই হয়ে যাবে। সেটাকে ডাবল ফোল্ড করবে, মানে এক্সট্রা হিসেবে 1 থেকে 1.5 ইঞ্চ রাখবে। তারপর সেটাকে ডাবল ফোল্ড করে এইভাবে সুন্দর করে সেলাই করে নেবে। এই যে দেখো আস্তে আস্তে করে আমি পুরো অংশটা সেলাই করে নিচ্ছি। আর তোমরা যে অংশটা এক্সট্রা রাখবে সেই অংশটাতে পুরোটা কিন্তু স্ট্রেট লাইন একটা মার্ক করে দেবে, যাতে যখন ফোল্ড করবে তোমাদের অসুবিধা না হয় কাপড়টা বেশি বড় ফোল্ড করে নিচ্ছি না কম করছি, এটা কোনো কনফিউশন আর থাকবে না। সেজন্য একটা স্ট্রেট লাইন মার্কিং করে নেবে অবশ্যই। সেমভাবে দেখো অপর সাইডটা আমি সেলাই করব, সেজন্য আমি এটা সমান সমান করে চক দিয়ে আগে মার্ক করে নিয়েছি, তারপরে সেলাই করে নিয়েছি। এবার আমি পায়ের যে খোলা অংশটা ছিল পায়ের দিকটাতে থেকে পুরো অংশটা, ওই অংশটা এখানে কিন্তু আমি কাপড়টা ডবল ফোল্ড করলাম। ফোল্ড করার পর আমি সেলাই করে নিচ্ছি। ডবল ফোল্ড করে সেলাই করছি কেন, তোমরা অবশ্যই সেটা প্রশ্ন করতে পারো। আমি তার উত্তরটা দিয়ে দিচ্ছি। এখানে সুতো বেরিয়ে যাওয়া যাতে চান্স না থাকে, এছাড়াও আন্ডারগ্রাউন্ড ফিনিশিং করার জন্যই কিন্তু আমি এখানে ডাবল ফোল্ড করে সেলাই করে নিচ্ছি। আমার কাপড়টা যেহেতু এক্সট্রা ছিল সেজন্য আমি ভাবলাম যে এটা করাই যাক, তো সেজন্যই আমি এখানে ডাবল ফোল্ড করে সেলাই করে নিচ্ছি। এটা করলে তোমরা যখন এটা পরবে তখন তোমাদের কোনো অসুবিধাই থাকবে না। তো সেজন্যই আমি সেরকমভাবেই সেলাইটা করে নিচ্ছি। তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো, তোমরা যেরকম নর্মাল সেলাই করো সেটাও করতে পারো। এবারে আমি কোমরে এই যে দড়িটার কথা বলেছিলাম যেটা আমি এখানে দেব, সেটার জন্য আমি একটা কাপড় কেটে নিয়েছি, যেটা লম্বাটা হচ্ছে 32 ইঞ্চের মতো আর চওড়াটা আমি নিয়েছি 1.5 ইঞ্চ থেকে 2 ইঞ্চের মতো। এটাকে এবার কিভাবে আমি ফোল্ড করে সেলাই করি তোমরা এবার দেখে নাও। এক্সট্রা কাপড়টা আমি কাট করে দিলাম। এবারে এটাকে আমি এই সাইড মুড়ে ওই সাইডেও মুড়লাম, তারপরে আমি মাঝখান থেকে আরবার একটা ফোল্ড করে এবার পুরো অংশটা আমি সেলাই করে দেব। এখানে তোমরা অতিরিক্ত সরু দড়ি করতে চাও না, কারণ কি যেহেতু এটা কোমরে পড়বে একটু চওড়া থাকলেও কোনো অসুবিধা নেই। তো সেজন্যই তোমরা কিন্তু এখানে এরকম চওড়া করে বানিয়ে নিতে পারো। এখানেও কিন্তু ফিনিশিংভাবে কাজ করতে হবে, না হলে সুতো বেরিয়ে যাওয়ার চান্স রয়েছে, সেটা দেখতে খুব একটা ভালো লাগে না। তো যাই হোক পুরো অংশটা আমার সেলাই করা হয়ে গেছে। এবারে আমি মাঝখানে এটা আমি প্যান্টে এবার পরিয়ে দেব। তো পরিয়ে দেওয়ার আগে আমি যে অংশটা কাট করেছিলাম তো সেলাইটা সেই অংশটাতে আমি জয়েন্ট করে নিচ্ছি। আর এটা কিন্তু জয়েন্ট করতে হবে বেল্টের পোর্শানের নিচ থেকে, একদম বেল্টের পোর্শান পর্যন্ত করলে তোমরা কিন্তু দড়িটা এর ভেতরে রাখতে পারবে না। সেজন্য এই পোর্শানটা নিচ পর্যন্ত তোমরা ভালো করে সেলাই করে দিয়ে পুরো দড়িটা এর ভেতরে করে নিয়ে তারপরে এক সাইড থেকে করে আর এক সাইড থেকে বের করে নেবে। তো এইভাবেই দড়ি পরানোর কাজ কমপ্লিট হয়ে যাবে।
যাবে। এবার এই দড়ির খোলা অংশটা আমি মাঝখান থেকে স্টিচ করে নিচ্ছি, যাতে এই হোলগুলো থেকে পরবর্তীকালে দড়িটা বেরিয়ে না যায়। এটাকে ফার্স্টে ডবল ফোল্ড করে সেলাই করলাম, তারপরে কিন্তু আমি মাঝখান থেকে একটা সেলাই দিয়ে দিলাম, এতে সুন্দরভাবে রেডি হয়ে যাবে। এভাবেই তৈরি হয়ে গেল সুন্দর এবং কমফোর্টেবল একটা প্লাজো, যেটা তোমরা শর্ট এবং লং কুর্তির সঙ্গে ক্যারি করতে পারো। তো প্লাজোটা কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের ভিডিও এই পর্যন্ত। রাধে রাধে, হরে কৃষ্ণ।